আওয়ামী লীগকেও মোহর মেরিয়ে দিয়েছে। মানে আওয়ামী লীগের সবার কাবা ছিল গণভবন, আমাদের কাবা তো কাবা ঘর পশ্চিম, তাদের পশ্চিমটা ছিল অন্য জায়গায়। যা বলবে নেত্রী তাই হবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে যাবার কোনো নৈতিক অধিকার নাই। আপনি বলছেন আওয়ামী লীগের কথা, শাসনের কথা, দুঃশাসনের কথা, এবং সেটা হয়েছে যে বাতিটা নিভে গেল তো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। ভবিষ্যৎ কি দেখেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের এটা আসলে আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না, আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের রাজনৈতিক যে আমাদের এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি। ভাইয়ের কথা ধরে আমি একটা কথা বলি, এই যে পালানোর যে কালচারটা, আপনিও দেখলেন যে আওয়ামী লীগ আমলেও তো চিফ জাস্টিস পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ জোর করে চিফ জাস্টিসকে দেয়, এবং সেখানেও আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে বলে কি পালিয়ে গেছে নাকি বের করে অনেকটা আমি এই যে মানে ডিসরেসপেক্ট করার রাইট যে প্রথাটা, যে অভ্যাসটা, এবং সেখানে লয়াররা দাঁড়িয়ে বলেছে চিফ জাস্টিসের খেয়ে ফেলেছে তুমি কে, সুশীল সমাজকে নিয়ে কথা বলা হয়েছে। আওয়ামী লীগের সময় কাউকে রেসপেক্ট করা হতো না। একদম আপনার বড় সাংবাদিক মুসা, ব্যারিস্টার রফিকুল হক থেকে আরম্ভ করে ডক্টর ইউনুসকে দিয়ে একটা ফুলের দোকানও কেউ ওপেনিং করানোর সাহস পায়নি। এত বড় একজন গ্লোবাল অ্যাসেট যাকে নিয়ে সারা বিশ্ব এত কিছু করলো, কিন্তু বাংলাদেশে আপনি একটা ফুলের দোকানও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে কোনো সময় ওপেনিং করেনি। কেন? একজন মানুষের ভয়ের জন্য, শুধুমাত্র একজন মানুষ করে। এবং ভাইয়ের কথা একটু ধরি, আমি আওয়ামী লীগের পরিচয় যাওয়ার সময়, যে দেখুন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ামী লীগ কিন্তু 17 বছর ক্ষমতায়, আপনি কিন্তু রাতারাতি সবাইকে আমলাদেরকে বাদ দিয়ে দিতে পারবেন না, তাহলে কিন্তু একটা বিরাট কু হয়ে যাবে। এটা যেমন শেখ মুজিবুর বা বঙ্গবন্ধুর ওই সময় যে শেখ মনি লিখেছিল যে মনে মেয়ের আমলা দিয়ে নতুন বাংলা চলে না, না না, এই বাস্তব কিন্তু সেরকম না। এই বাস্তব, বিকজ সবাই কিন্তু আবার যারা চাকরি করেছে তারা একদমই আওয়ামী প্রেমিক ছিল না, 1% ছিল। আর একটা তো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সরকারি অফিসারের, যে তাদের সাথে ভাঁজ দিয়ে থাকার। কিন্তু 17 বছর যে এক্সপার্টিসটা ডেভেলপ করেছে, আপনি কিন্তু রাতারাতি বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে যে ওয়ার্ল্ড কম্পিটিশনে যেখানে চলে আসছে, এলএনজি ড্রাফট করতে হচ্ছে, এসপিএম কন্ট্রাক্ট ড্রাফট করতে হচ্ছে, পাওয়ার সেক্টর বলেন, বিদ্যুৎ এই সেক্টর ওই সেক্টর, এলএনজি, এগুলিতে কিন্তু আপনার এক্সপার্টিস লাগবে। আপনি কিন্তু হঠাৎ করে রিটায়ার্ড একজন লোক বা 17 বছর আগে চাকরি চলে গেছে তাকে আজকে নিয়ে এসে আপনি কিন্তু তাকে দিলে এটা মুশকিল পড়ে যাবেন। আপনার আপাত দৃষ্টিতে আপনি মনে করতে পারেন যে আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু আপনার দেশ কিন্তু স্থবির হয়ে যাবে। সো এখন যে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট বাংলাদেশে, সেটা কিন্তু 20 বছর আগে ছিল না। গ্লোবালি বাংলাদেশ যত ইম্পর্টেন্ট হয়ে গেছিল, আগে আমরা ভারতের কথা গোপনে শুনতাম, পাকিস্তানের কথা গোপনে, এখন রাজনীতি তো ওপেন হয়ে গিয়েছে, ভারতের কি অবস্থান, আমেরিকার কি স্টেক, সব কিছু। তো আমার মনে হয় কি, আই হ্যাভ টু কাম ব্যাক টু পলিটিক্স, দ্যাট পলিটিশিয়ানই পারবে এই জিনিসটাকে ব্যালেন্স করতে, যে যারা সরকারে ছিল, যারা অনেকেই ছিল, যেসব সেক্টরে দুর্নীতি হয়েছে, যা হয়েছে, তাদের মধ্যে থেকে ভালো পার্টগুলিকে বের করে নিয়ে এসে তাদেরকে ওই রিল্যাক্স, এই গ্রেসের জায়গায় দিয়ে, যে ভাই ডোন্ট ওয়ারি, যা হওয়ার হয়েছে তুমি আমাকে তোমার বেস্ট পারফরমেন্সটা দাও। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি সবাই মনে করে যে বিপ্লবের দিকে তাকিয়ে সবাইকে আমি বার করে দেবো, সবাইকে আমি বের করে দেবো, কেউই থাকবে না, তাহলে কিন্তু আপনি হয়তো মনস্তাত্ত্বিকভাবে একটা যুদ্ধে আপনি জিততে পারবেন, কিন্তু আপনার কিন্তু একটা বিরাট ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে যাবে, এবং আপনি কিন্তু রাতারাতি এই এক্সপার্টিস আনতে পারবেন না। এগুলি কিন্তু একটা বড় ব্যাপার। সো এই জিনিসও মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড, আপনি যে পলিটিক্সের কথা বললেন, দেখুন বাংলাদেশ তো এই ধরনের পলিটিক্স কোনোদিন ফেস করে নাই। 75-এর 15ই আগস্টের পর আমি আগেও বলেছিলাম, বঙ্গবন্ধু হত্যা বা শেখ মুজিবুর রহমান ওই হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু অপমানিত হয়নি। এবার কিন্তু অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং এটা আল্লাহর তরফ, আমি আপনার সাথে বলছি, এটা আল্লাহর তরফ থেকে এসেছে প্রচণ্ড অহংকারের কারণে। এবং আপনি যখন আপনার নিজেকে থার্ড ইসে বলেন যে আমি পার্থ, আমি হবে না, যে আমি শেখ হাসিনা, আমি পালাবো না, হ্যাঁ, এই যে একটা অহংকারের জায়গা, শেখ হাসিনা পালায় না, আমি কখনোই, কেউ আমাকে সরাতে পারবে না। পার্লামেন্টে বসে আপনি যখন বলছেন, কেউ হজরত বলছেন, কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এমন উন্নয়ন হয় না ইসলামের যত হয়েছে, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে 2 বছর, সেখানে শেখ বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে বা শেখ মুজিবের কথা বলে 10 বছর, 5 বছর। তো এই জিনিসগুলি তো আসলে একটা পর্যায়ে যে আমি শিওর আমরা মুসলমান মানুষ, এটা তো আওয়ামী লীগকেও মোহর মেরিয়ে দিয়েছে। মানে আওয়ামী লীগের সবার কাবা ছিল গণভবন, আমাদের কাবা তো কাবা ঘর পশ্চিম, তাদের পশ্চিমটা ছিল অন্য জায়গায়, যা বলবে নেত্রী তাই হবে। তো ওই জিনিসটার জায়গাটা তো এই পতনটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তো অত্যন্ত দরকার ছিল। এবং যেটা বলছিলাম যে 75-এর 15ই আগস্টের পর যখন নেত্রী দেশে আসে, তখন তার পাশে রাজনৈতিক পরিপক্ক লোক ছিল, যারা বিখ্যাতও ছিল, বিশ্বস্তও ছিল। এরকম যারাই ছিলেন, আব্দুল সামাদ আজাদ থেকে আরম্ভ করে, আমু সাহেব থেকে আরম্ভ করে, আরও যারা ছিলেন। এখন তো দীপুমণি ফারুক খান, এখন যে সেকেন্ড ইয়ার আসবে, এখন তো আপনি তো কাউকে বানিয়ে দিয়ে যান নাই। এখন প্রধানমন্ত্রীকে মেসি বানানো হয়েছে, কিন্তু মেসি খেলে আরামবাগে, তাহলে তো গোল হবে না। হ্যাঁ,
আপনি প্রধানমন্ত্রীকে এমনভাবে 17 বছর সাবেক প্রধানমন্ত্রীকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হয়েছে যে উনি মতো আনপ্যারালাল, উনি বাংলাদেশে আমাদের সাথে তো ঝগড়াও লেগে গেল। আমার তো মনে হচ্ছে মানে পতনের প্রায় 3-4 বছর আগে আমি আমার এক আত্মীয় সুবাদে তো অনেকের সাথে পরিচয়, একজন নাম বলবো না, অফকোর্স বলা উচিত না, বাট একজনের সাথে আমার আধা ঘন্টা আমার কথা হয় নাই। আধা ঘন্টা উনি আমাকে বুঝাচ্ছিল কেন আওয়ামী লীগ আগামী 30 বছর ক্ষমতা থেকে যাবে না, আর আমি আধা ঘন্টা ধরে চিন্তাই করছিলাম যে 30 টন মোহর মারা দেওয়া হয়েছে লোকের কপালে, এবং আমি ওনাকে ঠিক করাটা প্রয়োজন মনে করি নাই। এবং উনি আমাকে কিভাবে সুন্দর করে কনফিডেন্টলি হি স্টার্টেড বিলিভিং ইট। এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে আচ্ছা আওয়ামী লীগ এমন করে কেন, বা এরা এমন করে কেন, আসলে এরা করে কেন ওনারা মনে করে দেশটা ওনাদের, এবং 75-এর 15 আগস্ট ওনাদের যা ক্ষতি হয়ে গিয়েছে, এবং এরপর ওনাদের আর কোনোদিন কোনো ক্ষতি হবে না, এখন ওদের কামাইয়ের সময়। এবং আপনি যে 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, এটা বিকজ ওনারা আপনাকে পাসপোর্টটা দিয়েছে এবং ওই টাকার উপর ওনাদের হক আছে, এটা ওনারা বিলিভ করে। আপনি ওনাদের কথাবার্তা অ্যানালাইসিস করে দেখেন না যে ওনারা কিন্তু এটা বিলিভ করে যে আপনি যে হয়েছেন, আমি যদি আমার জীবনটা যদি জনস্বার্থে ব্যয় না করতাম তাহলে আমিও 100 কোটি টাকার মালিক হতাম। যেহেতু আমি জনস্বার্থে ব্যয় করেছি এই জন্য আমি হইনি, তুমি হয়েছো, তাই তোমারটা আমাকে দাও এখন। তো ওনাদের মাইন্ডসেটটাই এরকম। সো একটা সময় যেমন আপনার কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করাটা একদম নর্মাল ছিল, ওনারা বুঝতো না যেটা এটা, তো ওনাদের কিন্তু মাইন্ডসেট অ্যাটিটিউডটা এরকম, যার কারণে আজকে 3.5 মাস হয়ে গেল ওনারা বুঝতেই পারছেন ওরা কি অন্যায় করেছে। ওনারা তো অনুসূচনাই নাই। ওনাদের কর্মীরা দেখা যাচ্ছে মারা যাচ্ছে, ওনারা অনেকে কলকাতায় সিনেমা দেখে বেড়াচ্ছে নেতা কর্মী রেখে, ওনাদের ওই কমিটমেন্ট নাই। সো আমি তাই বললাম যে আপনি সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান যখন দাঁড়ায় নাই তখন ওনাদের জন্য খুব ডিফিকাল্ট বাংলাদেশে আবার ফিরে এসে রাজনীতি করার জন্য। ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্গঠনের একটা প্রক্রিয়া, সোহেল তাজ কিংবা কখনো কখনো অন্য কারো নাম আলোচনায় আসে, কি মনে করেন? সোহেল তাজের নামটা তো আসলে ওভার ভ্যালু করা। সোহেল তাজ সাহেব তো মানে ওনার আব্বা বা ওনার পিতা তাজউদ্দিন সাহেব তো বাংলাদেশের মানে আনপ্যারাপেলার লিডারশিপ, কম্পেয়ারই হয় না, বা সেই তুলনায় সোহেল তাজ তো কোনো লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এটা তো আপনাদের আমাদের ইমোশনের জায়গা মিডিয়া, এই জন্য আমরা সোহেল তাজ সাহেবকে গ্রেস পিরিয়ড দিয়ে আসছি। সোহেল সাহেব তার মন্ত্রণালয় যখন ছেড়ে দিলেন, বাংলাদেশে অনেকেই মন্ত্রী হয় নাই, আমাদের মতো আরও অনেকে, নূরের মতো ছিল আপনার বাচ্চা ছেলে, ও 12 কোটি টাকা এমপি হওয়া, মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, তারাও হয় নাই। বাট প্রশ্নটা হলো সোহেল তাজ সাহেব তো ওই পলিটিক্সটা, মানে কেন বলছি উনি সুইটেবল না, সোহেল তাজ সাহেব তো ওখান থেকে এসে পলিটিক্স করেননি। উনি এত খুন গুম এত কিছু হয়েছে, উনি কোনো সময় কথা বলেননি। যখন ওনার ভাগনা গুম হয়েছে উনি তখন কথা বলেছেন। উনি এমপিশিপ ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার বোন যখন ক্যান্ডিডেট ছিল ওইটার ক্যাম্পেইন উনি করেছেন। তা উনি তো পলিটিক্সটা যে ছেড়ে দিলেন ওনার বাবাকে স্টাবলিশ করার জন্য, কিন্তু উনি একটা জিনিস বুঝে নাই যে ওনার বাবার প্রাতিষ্ঠানিক সফলতার দরকার নাই, ওনার বাবা মানুষের হৃদয়ে থাকে। রাদার উনি যদি শেখ হাসিনায় ছেড়ে দিয়ে আজকে দল গঠন করতো বা করতো, আমি এই কথাগুলি বলছি বিকজ অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উই লুকড আপ টু হিম, আমরা ওনার দিকে তাকিয়েছিলাম যে সোহেল ভাইয়ের মতো একজন মানুষ আসবে রাজনীতিতে। বাট ওনার বাবা দিয়েছে 6 দফা, উনি দিয়েছে 6 প্যাক। তো আপনি যদি উনাকে এখন আওয়ামী লীগের সভাপতি বানান তো নৌকা ছাড়া ডাম্বেল হবে আওয়ামী লীগের মার্কা। সরি, আপনি ওনাকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারবেন না। শেষ করি, আপনি অন্য কাউকে যদি নিয়ে আসেন ওরকম লোক বা এই লাইবিলিটি নিবে কেন? এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন যে বিএনপি বারবার চাচ্ছে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। এটা ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা আমি মনে করি, সেটা হলো যে আওয়ামী লীগকে আমরা এরকম একটা সুযোগ দিব কেন যে আওয়ামী লীগ বলবে যে আমি ইলেকশনে গেলে এত সিট পেয়ে যেতাম, আমি ক্ষমতায় চলে যেতাম। আবার গ্রাউন্ড রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আমি পার্সোনালি নৈতিকভাবে চিন্তা করি আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে যাবার কোনো নৈতিক অধিকার নাই, যেটা সার্জিস হাসনাত বা যারা আছে তাদের জন্য তারাও এটা মনে করে। বাট বিএনপি সেই সাইডে হয়তো আমরা সেটা হচ্ছে আইন উপদেষ্টাকে বলতে শুনি যে কোন দল নিষিদ্ধ করবার পক্ষে নয়। ইটস ওকে, এটা তার হতে পারে, বাট গ্রাউন্ড রিয়ালিটি তো মানতে হবে। বাংলাদেশে যে 1500, 2000, 2500 লাশ যে বিভিন্ন এলাকায় চলে গিয়েছে, আওয়ামী লীগ অফিস করলে ওখানে মার খাবে, বের হতে পারবে না, সেকেন্ড ইয়ার আবার মার খাবে, বিকজ মানুষের মধ্যে এখনো হাজার হাজার মানুষ পঙ্গু। তো ওই জিনিসটা গ্রাউন্ড রিয়ালিটি যেটা, যে মোরাল যে পাওয়ারটা, 75-এর পর আওয়ামী লীগ যা এসেছে বঙ্গবন্ধু হত্যার বিচার করবো, যুদ্ধাপরাধীর বিচার করবো, কিন্তু এখন আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ কিন্তু বিক্রি করার কিছু নাই। সো আই থিঙ্ক, আমি কোনোদিন বলবো না অসম্ভব, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ টু কাম ব্যাক টু পলিটিক্স।